পাহাড়ের আঁকা বাঁকা উঁচু নিচু পাহাড়ি পথ ধরে হেঁটে চলেছি আমি আর রিয়ান। চারপাশে শুধু গাছ আর গাছ, দেখতে মনে হচ্ছে ঘন জঙ্গলের মতো। সূর্যের তীক্ষ্ণ রশ্মি জমিনের সাথে মিলিত হতে চাইলে গাছের পাতা এসে তাতে বাধা সাজে, কিন্তু তাও রশ্মিগুলো হার না মেনে কোনো এক ফাঁকা জায়গা দিয়ে ঠিকই এসে মিলিত হয়েছে জমিনের সাথে। রিয়ান আর আমি চুপচাপ হেঁটেই চলেছি। মাঝে মধ্যে দুই এক কথা এই নীরবতা ভাঙতে বেরিয়ে আসে। সেখানে যাওয়ার জন্য কোনো যানবাহন নেই বলে হেঁটেই যেতে হচ্ছে আমাদের। প্রায় 2 ঘন্টা যাবৎ হেঁটে চলেছি, আর চলছে না শরীর, কিন্তু কিছু বলতেও পারছি না। ভাবছি ডাক্তার রিয়ান যদি আবার কিছু বলে। তখনই সকালবেলার মুডাক্তার কথাটা মনে পড়ে গেল। পাহাড়ি এক গ্রামে কিছু লোক অসুস্থ হয়ে পড়ায় আমাদের সেখানে যাওয়ার জন্য বলা হয়। তাই আমি, রিয়ান আর হারুন যাব বলে সিদ্ধান্ত নিয়েছিলাম। সবকিছু রেডাক্তার করে যেই না বের হতে যাব ঠিক তখনই হারুন এসে বলে ও যেতে পারবে না, ওর নিউমোনিয়া হয়ে গিয়েছে। এইটা শুনে ডাক্তার রিয়ান যে পরিমাণ রেগে গিয়েছিল, পুরো ক্যাম্প মাথায় তুলে ফেলেছিল। এই ফার্স্ট তাকে এতটা রাগতে দেখেছিলাম। হারুন বাদে সকলকেই কাজে ব্যস্ত ছিল বলে আমাকে আর রিয়ানকে একাই আসতে হয়। এইসব মনে করতেই গা শিরশির করে ওঠে। ভাইরে ভাই, এত রাগ পায় কোথা থেকে কে জানে। রিয়ান তখন যেই পরিমাণ রেগেছিল মনে হচ্ছিল হারুনকে খুনি করে ফেলবে। এইসব ভেবে অন্যমনস্ক হয়ে হাঁটছি, হুট করেই গাছের শিকড়ের সাথে পা বেজে পড়ে যেতে নিলে রিয়ান আমার ধরে ফেলে। আমি চোখ তুলে রিয়ানের দিকে তাকাই। রাগী চোখে আমার দিকে তাকিয়ে আছে। চোখ দেখে মনে হচ্ছে যে আমায় এখনই কাঁচা চিবিয়ে খেয়ে ফেলবে। আমি ভয়ে তাড়াতাড়ি নিজেকে সামলিয়ে উঠে দাঁড়াই। রিয়ান কিছুটা চেঁচিয়ে বলে, ইউ আর জাস্ট ইম্পসিবল। চোখ কি হাতে নিয়ে ঘুরো নাকি? যখন তখন খালি পড়েই যাও, ঠিকমতো চলাফেরা করা যায় না। আমি একটা কিউট টেডাক্তার ওয়ালা ইনোসেন্ট ফেস করে রিয়ানের দিকে তাকিয়ে বলি, আই এম টায়ার্ড, আর হাঁটতে পারছি না, একটু বসি না প্লিজ। রিয়ান আমার দিকে চোখ ছোট ছোট করে তাকিয়ে থাকে। আমি একদম কিউট টেডাক্তার ফেস করে দাঁড়িয়ে আছি। রিয়ান কিছু একটা ভেবে নিজের হাতের ঘড়ির দিকে একবার তাকায়, তারপর গম্ভীর গলায় বলে, ওকে দেন, 15 মিনিট রেস্ট করে নাও। আমার খুশি আর দেখে কে ধপ করেই পাশের গাছের শিকড়ের উপর বসে পড়ি। আহহ, কি শান্তি! মনে হচ্ছে কত বছর ধরে বসি না। আমি গাছের গায়ে হেলান দিয়ে বসে থাকি। সতেজ ভরা এক নিঃশ্বাস নেই। রিয়ানের কথা মনে পড়তেই চোখ খুলে তাকিয়ে দেখি সে পকেটে হাত দিয়ে আছে। আমি ভ্রু কুঁচকিয়ে বলি, আপনাকে আলাদা করে আপ্যায়ন করে বসতে বলতে হবে। তার ডাক্তার তুমি, আমি না। সো তুমিই বসো। আম ফাইন। গম্ভীর গলায়, খারুস বেটার খারুস কথা। মিন মিন করে, তুমি কি কিছু বলেছ? আপ কই না তো। কিছুটা হকচকিয়ে গিয়ে, ওকে। আমি চোখ বন্ধ করে বসে থাকি। হঠাৎ হাতে সুরসুরি অনুভব করি। তাই চোখ খুলে তাকিয়ে দেখতে নেই আসলে কি। চোখ খুলে তাকিয়ে দেখি কেটাপিলার। দেখার সাথে সাথে দেই এক চিৎকার, আর উঠে দাঁড়িয়ে হাতবার ঝাঁকাতে থাকি আর লাফাতে থাকি। আমার চিৎকার শুনে রিয়ান দ্রুত আমার কাছে এসে দাঁড়ায়। কিছু বলতে যাবে তার আগেই আমি তাকে জড়িয়ে ধরি। ভয় গা শিরশির করছে। আমার এমন কাজে রিয়ান হতভম্ব হয়ে যায়। বুঝে উঠতে পারছে না কি হচ্ছে এই সব। ওর ভিতরে শীতল এক বায়ু বয়ে চলেছে।
রিয়ান নিজেকে কিছুটা সামলিয়ে বলে, কি হয়েছে রিউ পাখি, তুমি এমন করছো কেন? রিয়ানের আওয়াজে আমার ঘোর ভাঙে। আমি বুঝতে পারি আমি তাকে জড়িয়ে ধরে আছি। সাথে সাথে আমি সরে এসে ভয় মিশ্রিত কণ্ঠে বলি, সরি, আসলে হাতের উপর কেটাপিলার ছিল তাই ভয় এমন করেছি। মাথা নিচু করে, ইউ আর রিয়েলি জাস্ট ইম্পসিবল। এখন এইদিকে আসো। শান্ত গলায়। মানে? হতভম্ব হয়ে। মানে এইখানে আসো। গম্ভীর হয়ে। আমি কাঁপা কাঁপা পায়ে তার সামনে যাই। সে তার ব্যাগ থেকে একটা স্প্রে টাইপ কিছু বের করে আমার হাত ধরিয়ে দিয়ে বলে, এইটা ইনসেক্ট স্প্রে। নিজের গায়ে স্প্রে করে নাও। এতে ইনসেক্টরা তোমার আশেপাশে আসবে না। আমি মাথা দুলিয়ে সারা গায়ে স্প্রে করে নেই। তারপর আবার হাঁটা শুরু করি। গ্রামটা পাহাড়ের একদম মাঝে। সবুজ সজ্জাতে রাঙ্গিত গ্রামটি। গ্রামের পরিবেশটাও বেশ ছিপছাপ। বাঁশের বেড়া দিয়ে তৈরি তাদের বাসা। পরনে তাদের অতিসাধারণ কাপড়। চোখে মুখে এক প্রশান্তির হাসি। শহরের কোলাহল থেকে একদম দূরে, একদম নীরব একটি পরিবেশ। আমাদের এইখানে পৌঁছাতে প্রায় বিকেল হয়ে যায়। এসেই লেগে পড়ি আমাদের কাজে। সব রোগীদের দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। এর ফলে আজ ফিরে যাওয়া সম্ভব না। এত রাতে পাহাড়ি অঞ্চলে চলাচল বেশ সুবিধার না। তাই আমি আর রিয়ান ঠিক করলাম এইখানেই আজ রাতটা থেকে যাব। গ্রামবাসীরাও আমাদের আপ্যায়ন করতে প্রস্তুত, কিন্তু বিপত্তি ঘটল অন্য জায়গায়। এই গ্রামে নাকি একটা নিয়ম আছে। বাহির থেকে যদি এই গ্রামে কেউ থাকতে চায় তাহলে নাকি তাদের আগে এই গ্রামের সর্দার মিয়াং এর কাছ থেকে অনুমতি নিতে হয়। তাই আমি আর রিয়ান গিয়ে হাজির হলাম তার বাসায়। এইখানের এক অধিবাসী একটি ছেলে আমাদের তার বাসায় নিয়ে এসেছে। আমরা সর্দারের বাসায় এসে দেখি কোনো এক সভা চলছে। গ্রামের অনেকেই সেখানে উপস্থিত। তাদের থেকে একটু সামনে দুইজন যুবক যুবতী মাথা নত করে দাঁড়িয়ে আছে। সামনে এক গাছের নিচে 3টা চেয়ার। সেই চেয়ারে প্রায় মধ্যবয়স্ক 3 লোক বসে আছে। এইখানে মিয়াংকে তা রিয়ান জানতে চাইলেন। তখন সেই ছেলেটি বলে, মাঝে বসা লোকটি মিয়াং। আমরা সেই দিকে তাকাতেই দেখি একজন গুরুগম্ভীর প্রকৃতির লোক। মুখ ভর্তি দাড়ি। গায়ের রং কিছুটা চাপা। পরনে ধুতি আর ফতুয়ার মতো কিছু একটা। সে তার তীক্ষ্ণ দৃষ্টি সেই যুবক ও যুবতীর উপর নিক্ষেপ করছে। রিয়ান আর আমি তার কাছে যেতে নিলেই তার হুঙ্কারে দাঁড়িয়ে পড়ি। সে তার কড়া দৃষ্টি সেই যুবক যুবতীর দিকে নিক্ষেপ করে বলে, তোদের সাহস কেমনে হইল এই গ্রামে বিয়া ছাড়া ঘুইরা বেড়ানোর? তোরা এইখানকার স্থানীয় হইয়াও এই গ্রামের নিয়ম কেমনে লগ্ন করলি? বল। মাফ কইরা দেন সর্দার। আর এমন ভুল হইত না। তুই জানস না এই গ্রামে বিয়া ছাড়া কোনো ছেলে মেয়ে একসাথে দাঁড়ানো তহ দূরে থাকুক কথা পর্যন্ত বলতে পারব না। যদি কেউ এই নিয়ম ভঙ্গ করে তাহলে তাগড়ে কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয়। সেখানে তোরা হাত ধইরা হাঁটছস। তাহলে বল তোগো কেমনে মাফ করতাম আমি? শাস্তি তহ তোগো পাইতেই হইব। চেঁচিয়ে সেই যুবক যুবতীরা সর্দারের পায়ে পড়ে কান্নাকাটি শুরু করে, কিন্তু তিনি কিছুতেই মানলেন না। তারপর সর্দারটা কাকে যেন ইশারা করে, সাথে সাথে কিছু লোক এসে সেই যুবক আর যুবতীকে ধরে ফেলে। তখন সর্দার বলে উঠে, এগোরে মধ্যরাতে ওই জঙ্গলের গাছের লোগে বাইন্দা আবি। হিংস্র জন্তু এসে ওগরে খাবলাইয়া খাবলাইয়া খাইলে খাইব। আর যদি বাইচ্চা যায় তাইলে এগোরে নাওড়া করে টাক করে গ্রাম থেকে ধাক্কা মেরে বের কইরা দিবি।
নিয়ম ভাঙার ফল তো এরা পাইবই। আর তোরা কান খুলে শুনে রাখো, যদি কেউ এগো বাঁচাইতে যাস তাহলে তার হাত কেটে ওই পাহাড়ের উঁচু থেকে ফালাইয়া দেওয়া হইব। এখন এই দুই ডাক্তার পোলা মাইয়ারে আমার চোখের সামনে থেকে লইয়া যা। চিল্লিয়ে এই কথা বলার সাথে সাথে সেই যুবক যুবতীকে টেনে হিছড়ে নিয়ে যাওয়া হয়। সকল গ্রামবাসীরাও চুপচাপ দেখতে থাকে। আমি আর রিয়ান একে অপরের মুখ চাওয়াচাওয়ি করছি বারবার। মনের মধ্যে এক আলাদা ভয় কাজ করছে, আমাদের সাথে না জানি কি করে। আমি রিয়ানকে কিছু বলতে যাব তার আগে ছেলেটি বলে ওঠে, সর্দার রর, আমগো গ্রামে নতুন দুইখান মানুষ আইছে, এইখানে থাকবার লিগা আপনার কাছে অনুমতি লইতে আইছে। সর্দার এইবার তার তীক্ষ্ণ দৃষ্টি আমগো উপর নিক্ষেপ করে, তারপর কঠোর গলায় বলে, এইহানে লইয়া আয় হে গোরে। আমি গ্রামের আঞ্চলিক ভাষা তেমন একটা পারি না, যতটুকু জানি তা দিয়েই লিখার চেষ্টা করছি, তাই ভুল হলে তা ক্ষমার দৃষ্টিতে দেখবেন। না চাওয়া সত্ত্বেও আমাকে আর রিয়ানকে তার সামনে যেতে হয়। দুইজনের মনে কেমন এক ভয় কাজ করছে। রিয়ানও আজ কিছুটা আতঙ্কের মধ্যে আছে। আমরা সর্দারের সামনে আসতেই সেই বলে ওঠে, সর্দার তোমগো নাম কি? কই তো থেইকা আইসো? এইহানে কি কাম তোমগো? রিয়ান জি, আমার ডাক্তার রিয়ান, আর তিনি হচ্ছে ডাক্তার রিয়ানা। আমরা ঢাকা থেকে এসেছি এইখানে চিকিৎসা দেওয়ার জন্য। ওকছুরি গ্রামে আমাদের একটা ম্যাডাক্তার ক্যাম্পও আছে, সেইখান থেকেই চিকিৎসা দিচ্ছি আমরা। এই গ্রামে নাকি অনেকেই অসুস্থ, তাই তাদের চিকিৎসা দিতে এসেছিলাম আমরা। নিচু গলায়, সর্দার অহহ, ভালা 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 কাম করতাসো তোমরা। রিয়ান, কিন্তু সমস্যা হলো এত রাতে এখন আমরা ফিরতে পারছি না। বুঝেন এই তো এত রাতে পাহাড়ি অঞ্চলে চলাচল কতটা বিপজ্জনক, তাই আজ রাতটা এইখানে থাকতে চাইছিলাম। যদি আপনি অনুমতি দিতেন আর আমাদের থাকার ব্যবস্থা করে দিতেন। সর্দার, তা তো অবশ্যই দিমু, কিন্তু তার আগে আমার একটা প্রশ্নের উত্তর দিবার লাগব। রিয়ান, কি প্রশ্ন? সর্দার, তোমগো কি বিয়া হইছে? তোমরা কি স্বামী স্ত্রী নি? এর কথা শুনে আমি আর রিয়ান একে অপরের দিকে তাকিয়ে থাকি। দুইজনের মুখে কোনো কথা নেই। রিয়ানকে বেশ শান্ত লাগলেও আমি শান্ত হতে পারছি না। এখন যদি না বলি আর তিনি আমাদের সাথে উল্টা পাল্টা কিছু করে তখন? আমি তো ভয়ে শেষ হয়ে যাচ্ছি। মনটা কেন জানি বারবার ডাক্তার কছে। আমি বারবার রিয়ানের দিকে তাকাচ্ছি। রিয়ান তখন একবার আমার দিকে তাকিয়ে বলে, রিয়ান, হ্যাঁ, আমাদের বিয়ে হয়েছে, আমরা স্বামী স্ত্রী। রিয়ানা আমার বউ। কথাটা শোনার সাথে সাথে আমার চোখ বড় বড় হয়ে যায়। আমি হা হয়ে রিয়ানের দিকে তাকিয়ে থাকি। এত বড় মিথ্যা! আমি রিয়ানের হাত চেপে ধরে চাপা গলায় বলি, রিয়ানা, এইসব কি বলছেন? রিয়ান, মরতে না চাইলে চুপ করে দাঁড়িয়ে থাকো। একটু আগে দেখোনি কি হয়েছে। এখন এইটা না বললে মরা ছাড়া উপায় নেই। সো বি কোয়াইট। চাপা গলায়। অন্যদিকে সর্দার সাহেব কথাটা শুনে যেন খুশিই হলেন মনে হয়। সে মুখে এক হাসি নিয়ে বলেন, সর্দার, তাই তো কোনো সমস্যাই নাইকা। তোমরা যখন স্বামী স্ত্রী তখন তোমরা এইখানে থাকবার পারো, আমার কোনো আপত্তি নাই। তখন তার পাশে থাকা দুই ব্যক্তির একজন বলে ওঠে, এত তাড়াতাড়ি বিশ্বাস করবার নাই সর্দার, এরা তো মিথ্যাও কইবার পারে। শহরের মানুষ বিশ্বাস করবার নাই, জানো না? আসলে যদি এরা স্বামী স্ত্রী না হয় তখন আমগো কত বড় পাপ হইব ভাবস। নিচু গলায়, এমন তো ভাবিনি। তো এখন ভাবো।
এগো রে কও, এগো কাছে কোনো প্রমাণ আছে নাকি যে তারা স্বামী স্ত্রী? নিচু গলায়। হুম। তা ডাক্তার রিয়ান, তোমগো কাছে কোনো প্রমাণ আছে নি যে তোমরা স্বামী স্ত্রী? কথা শোনার সাথে সাথে আমার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। এখন কি হবে এই ভেবে রিয়ানের মুখেও কিছুটা ভয় ছাপ দেখা যাচ্ছে। তাও রিয়ান কিছুটা সাহস নিয়েই বলে, রিয়ান না, আর থাকবেই বা কেন? এইখানে তো আমরা সকলের চিকিৎসা করতে এসেছি, তো নিজেদের বিয়ের প্রমাণ নিয়ে ঘোরার তো কথা না আমাদের, তাই না? সর্দার, কথাটা তো ঠিক কইছ, কিন্তু কি নিশ্চয়তা আছে যে তোমরা মিথ্যা বলছ না? রিয়ান, আজব তো, আমরা মিথ্যা কেন বলবো? মিথ্যা বলে লাভ কি? আর যদি আমার কথা বিশ্বাস না হয় তাহলে রিয়ানাকে জিজ্ঞেস করেন যে ও আমার স্ত্রী কি না। কথা শুনে আমি হকচকিয়ে যাই। আমারে কেন টানতাসে এইটাতে? আমি রিয়ানের দিকে বড় বড় করে তাকিয়ে আছি। কি করব বুঝতে পারছি না। হাত পা রীতিমতো কেঁপেই চলেছে। সর্দার আমার দিকে একবার তাকিয়ে পর্যবেক্ষণ করে বলে, সর্দার, এই পোলা কি সত্যি তোমার স্বামী? কি বলবো বুঝতে পারছি না। হ্যাঁ যে বলবো তাও বলতে পারছি না। গলা ধরে আসছে। রিয়ান আস্তে করে আমার হাত ধরে। আমি রিয়ানের দিকে তাকতেই রিয়ান চোখ দিয়ে আমায় আশ্বস্ত করে যে আছে। আমি যাতে ভয় না পাই আর হ্যাঁ বলে দেই। আমি এক দীর্ঘ শ্বাস নিয়ে শুধু মাথা দুলাই। তখন আবার সর্দারের পাশে থাকা ব্যক্তিটি বলে ওঠে, সর্দার, আমার তো এখন কেন জানি সন্দেহ হইতাছে। তো কি করব? এক কাজ করেন, এগো আবার আমগো সামনে বিয়া দিয়া দেই, তাইলে আর কোনো সন্দেহ থাকব না। হো, ভালা কথা কইস, এইটা করা হোক। কথাটা শুনে আমি আর রিয়ান মূর্তির ন্যায় দাঁড়িয়ে থাকি। কি হচ্ছে এইসব কিছুই মাথায় ঢুকছে না। কি থেকে কি হচ্ছে, সব কেমন যেন ধোঁয়াশা লাগছে। তখন সর্দার বলে, সর্দার, তোমগো আমাগো সামনে আবার বিয়াকরণ লাগব। রিয়ান, না, এইটা সম্ভব না। সর্দার, কেন? রিয়ান, না মানে যেখানে আমাদের একবার বিয়ে হয়েছে সেখানে আবার বিয়ে কেন করতে যাব আমরা? সর্দার, সমস্যা কোথায়? বিয়া তো হইছেই, তাইলে আবার বিয়া করতে সমস্যা কি? নাকি তোমরা বিয়ে করো নাই? রিয়ান, না, আমরা বিবাহিত। সর্দার, তাইলে তহ হইলই। আমি কিছু শুনবার চাই না। তোমগো এখনই আমগো সামনে বিয়া করা লাগবো, নাইলে এইখানে থেকে বের করে দেওয়া হইব। রিয়ান, আমার কত। সর্দার, কোনো কথা না। তোমরা মুসলিম নাকি অন্য ধর্মের? রিয়ান, আমরা মুসলিম, কিন্তু। সর্দার, ব্যাস, আর কিছু কোয়া লাগব না। ওই যা তো কাজিরে ডাক্তার ইক্কা লইয়া আয়, আজ এইখানে বিয়া হইব। রিয়ান বিভিন্নভাবে তাদের বুঝাতে চেষ্টা করছে, কিন্তু তারা বুঝতে নারাজ। এইদিকে আমি মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। কি হচ্ছে কিছুই বুঝতে পারছি না। আমার মাথা ঘুরছে, হাত পা যেন অবশ হয়ে আসছে। দাঁড়িয়ে থাকাটাও দায়ভার হয়ে উঠেছে। কিছুক্ষণের মধ্যেই কাজী এসে পড়ল। গ্রামের মহিলারা মিলে ধরে আমায় এক চেয়ারে বসালো, আরেক চেয়ারে রিয়ানকে। আমাদের মাঝে একটা পর্দা টানা হল। একজন এসে আমার মাথায় ঘুমটা দিয়ে দেয়। আমি নির্বাকের মতোই বসে থাকি। কোনো আওয়াজ বের হচ্ছে না আমার মুখ দিয়ে। এখানে রিয়ান বারবার তাদের বুঝাতে চাচ্ছে, কিন্তু পারছে না। এইদিকে কাজী আমাদের নাম, বাবা মার নাম, ঠিকানা, দেনমোহর সব লিখে বিয়ে পড়ানো শুরু করে দেয়। এইবার সকলেই আমাদের উপরে একবারে ঝেঁকে পড়ে। এরপর কাজী রিয়ানকে কবুল বলতে বলে। রিয়ান কিছু বলছে না দেখে সর্দার জোরাজুরি শুরু করে। রিয়ান এক প্রকার বাধ্য হয়ে কবুল বলে।
তারপর আমাকে কবুল বলতে বলা হয়। আমি সেই আগের ন্যায় নির্বাকের মতো বসে আছি। এতে সকলে এখন আমার সাথেও জোড়াজুড়ি শুরু করে। আমি নিজের সামনে অন্ধকার দেখছি। এর বাদে কিছু না। কিছু বুঝে উঠতে পারছি না। শেষে না পেরে আমিও কবুল বলে ফেলি। সকলেই হৈহুল্লোড় করে ওঠে। সম্পূর্ণ হয় আমাদের বিয়ে। আমরা আবদ্ধ হয়ে যাই এক নতুন সম্পর্কে। শুরু হয় আমাদের জীবনের নতুন অধ্যায়। বদ্ধ এক রুমে চুপচাপ বসে আছি। কিছুক্ষণ আগেই গ্রামের মহিলারা এসে আমায় খাটে বসিয়ে দিয়ে চলে যায়। আমি সেই মূর্তি ন্যায় বসে আছি, একদম নির্বাক। মাথা আমার পুরো ফাঁকা ফাঁকা লাগছে। আমার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে যে কিছুক্ষণ আগেই আমার বিয়ে হয়ে গিয়েছে। তাও আবার রিয়ানের সাথে। রিয়ান এখন আমার স্বামী। এখনো সবকিছু আমার কাছে ধোসা এই মনে হচ্ছে। আমি যখন এইসব ভাবছি তখন দরজা খোলার আওয়াজ পাই। আমি সেই দিকে তাকিয়ে দেখি কিছু লোক রিয়ানকে জোর রুমের ভিতর ঢুকিয়ে চলে যায়। রিয়ান এইবার মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। হয়তো অনুতাপে ভুগছে। আমি মাটির দিকে তাকিয়ে থাকি। বেশ কিছুক্ষণ আমাদের মধ্যে নীরবতা কাজ করে। রিয়ান সেই নীরবতা পেরিয়ে বলে ওঠে, দেখো রিউ, যা হয়েছে তা ডাক্তার নটলি। এতে আমার কিছু করার ছিল না। আমি তো আমাদের বাঁচানোর জন্য এই মিথ্যা বলেছিলাম, কিন্তু তারা যে এমন কিছু করবে তা বুঝতে পারিনি। আমি অনেক চেষ্টা করেছি এই বিয়েটা থামানো, কিন্তু পারিনি। সরি। আমি আগের ন্যায় বসে থাকি। কিছু বলি না। তা দেখে রিয়ান বলে, আমার হাতে তখন কিছু ছিল না। এখন এইটাকে ভাগ্য বলা ছাড়া আমার আর কিছুই বলার নেই। আমাদের ভাগ্যে হয়তো এইটাই ছিল, তোমার আর আমার বিয়ে। বলে এক দীর্ঘ শ্বাস নেয়। আমি সেই আগের মতোই চুপ। তা দেখে রিয়ান আমার কাছে এসে বলে, রিউ, কিছু তো বল। তোমার এই চুপ থাকাটা আমি মেনে নিতে পারছি না। প্লিজ সে সামথিং। রিউ পাখি। আমি এইবার মুখ তুলে রিয়ানের দিকে তাকাই। রিয়ানের মুখটা একদম মলিন হয়ে আছে। চোখ মুখে ক্লান্তির ছাপ। আমি এক দীর্ঘ শ্বাস নিয়ে বলি, আই ওয়ান্ট ডিভোর্স। কথাটা শুনে রিয়ান একটা বর্ষর ধাক্কা খায়। সে অবাক চোখে আমার দিকে তাকিয়ে আছে। চোখে এক না বলা কষ্ট উকি মারছে বারবার। রিয়ান নিজেকে কিছু সংযত রেখে কাপা কাপা গলায় বলে, এই সসব কি বলছো তুমি রিউ পাখি? তোমার মাথা ঠিক আছে তো? তুমি আমার থেকে কেন ডাক্তার ভোর্স চাচ্ছ? আমি এই ছলছল চোখে তার দিকে তাকিয়ে বলি, তো কি বলবো আর? বলুন। যে সম্পর্ক আমাদের মর্জিতে না বরং জোড়াজড়িতে স্থাপিত হয়েছে তা কিভাবে রাখব আমি? আমাদের এই সম্পর্কে কোনো টান নেই, ভালোবাসা নেই, কোনো অনুভূতি নেই, কোনো দায়বদ্ধতাও নেই। বলুন, আছে কি? যে সম্পর্কের কোনো ভিত্তি নেই সে সম্পর্ক রাখার কোনো মানে হয় না। আর এমনেও না আপনি আমায় ভালোবাসেন নন না আমি। শেষের কথাটা বলতে গিয়ে আমার গলাটা ধরে আসছিল। রিয়ান সব কথা শান্ত মাথায় শুনলেও শেষের কথাটা শুনে রিয়ানের মাথায় আগুন লেগে যায়। সে রাগকে কিছুটা সংযত রেখে বলে, তুমি আমায় ভালোবাসো না? দাঁত কটমট করতে করতে, নন না। সো নাও আই ওয়ান্ট ডিভোর্সি কাপা কাপা গলায়। এই কথাটা যেন রিয়ানের রাগ শতগুণ বাড়িয়ে দেয়। সে হুট করেই দাঁড়িয়ে যায় আর পাশে থাকা টিনের গ্লাসটা ছুঁড়ে মারে। সাথে সাথে কেমন টিং ঠাং শব্দ হয়ে ওঠে। আমি শব্দ পেয়ে দাঁড়িয়ে যাই আর কাঁপতে শুরু করি। রিয়ানের এমন রাগ আমি আগে কখনো দেখিনি।
রিয়ানের চোখ দুটো একদম লাল হয়ে আছে। আমি কাঁপা কাঁপা গলায় কিছু বলতে যাব তার আগেই রিয়ান আমার খুব কাছে চলে আসে। আমি চোখ বড় বড় করে তার দিকে তাকিয়ে থাকি। গলা দিয়ে কোনো কথা বের হচ্ছে না আমার। সে আমার গালে হাত রেখে হুট করেই আমার ঠোঁট তার ঠোঁট দ্বারা চেপে ধরলেন। আমি অবাকের একদম শেষ পর্যায়ে চলে যায়। হাত পা একদম বরফ হয়ে যায়। বিস্ময়কর চোখে তার দিকে তাকিয়ে থাকি। আমি বুঝতে পারছিলাম না যে এইটা স্বপ্ন নাকি বাস্তব। প্রায় 1 মিনিট পর সে সরে আসে। আমি এখনো মূর্তির ন্যায় দাঁড়িয়ে আছি। সে কাছে এসে তার কপালের সাথে আমার কপাল মিলিয়ে দাঁড়িয়ে থাকে, 2 হাত আমার 2 গালে রেখে একদম স্লো ভয়েসে বলে, তোমার মুখে যাতে আমি আর কখনো ডাক্তার ভোর্স শব্দটা না শুনি। তা না হলে আমার চেয়ে খারাপ কেউ হবে না। আমি এইবার চোখ বন্ধ করে জোরে এক শ্বাস নিয়ে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেই আর চেঁচিয়ে বলি, কেন? কেন বলবো না? কিসের অধিকারে বলছেন আপনি আমায় এইসব? আপনি বিয়ে হয়ে গিয়েছে বলে এখন স্বামীর অধিকার ব্যবহার করছেন? রাগ উঠিও না। রাগ আমি উঠাচ্ছি না। আপনি খেলনা পেয়েছেন আমায়। যেমনে ইচ্ছা সেমনে চালাবেন, অধিকার দেখাবেন, তারপর অভক্তি এসে পড়লে ছুঁড়ে ফালাবেন। বলুন কেন করছেন আমার সাথে এমন? কেন? নিজ থেকে যখন দূরে সরে যেতে চাচ্ছি তখন কেন আমায় যেতে দিচ্ছেন না? কেন এই মিথ্যা নামক এক বিবাহের বন্ধনে জড়িয়ে রাখতে চাইছেন আমায়? কেন? রিয়ান আমার বাহুদয় দুটো চেপে ধরে বলে, বিকজ আই লাভ ইউ ড্যাম ইট। কিছুটা চেঁচিয়ে। কথাটা আমার কানের আসার সাথে সাথে আমি পাথর হয়ে যাই। নড়া চড়া যেন একদম ভুলে যাই। শুধু স্থির দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আছি। নিজের কানকে বিশ্বাস করতে পারছি না যে সে আমায় ভালোবাসে। আমায়। আমি কোনো মতে কাঁপা কাঁপা গলায় বলি, কি বলেন আপনি? আবার বলুন না প্লিজ। সে আমার কপালের সাথে তার কপাল ঠেকিয়ে বলেন, কখনো বলা হয়নি জানি, কিন্তু আজ বলছি, ভালোবাসি তোমায় রিউ পাখি, খুব বেশি ভালোবাসি। কখন কিভাবে ভালোবেসে ফেলেছি আমি নিজেও জানি না। শুধু এখন এতটুকু জানি তোমাতে আমি আসক্তি হয়ে উঠেছি, যার থেকে আমার কোনো নিস্তার নেই। এখন আমার এই আসক্তির যে তোমায় ডাক্তার প্রয়োজন। তুমি নামক আসক্তি যে আমায় ঝেঁকে ধরেছে। জানি না তুমি কি আদৌ আমায় ভালোবাসো কি না, কিন্তু আমি চাই তুমি সবসময় আমার পাশেই থাকো, আমার আসক্তি হয়ে। শেষে শুধু একটাই প্রশ্ন করতে চাই, ভালোবাসো কি আমায়? আমি আর কিছু না ভেবে তাকে জড়িয়ে ধরে কেঁদে দেই আর বলি, হ্যাঁ ভালোবাসি, অনেক বেশি ভালোবাসি। সারা জীবন আপনার সাথে থেকেই কাটাতে চাই। আপনার আসক্তি হয়েই পাশে থাকতে চাই। রিয়ান এক প্রশান্তির হাসি হেসে আমার জড়িয়ে ধরে আর বলে, সব সময় মনে রাখবে আমার আসক্তি যে তুমি। গ্রামবাসীদের থেকে বিদায় নিয়ে চলে এসেছি নিজেদের গন্তব্যে। আজ নিজেকে কেন জানি পরিপূর্ণ মনে হচ্ছে। হয়তো আমি আমার ভালোবাসা পেয়েছি বলে, আপন বলতে কাউকে পেয়েছি বলে, নিজের একাকিত্ব জীবনে কোনো সঙ্গী পেয়েছি বলে, যে আমায় সবসময় আগলে রাখবে। ক্যাম্পে এসে রিয়ান আর আমি একটু বিশ্রাম নিয়ে যে যার যার কাজে লেগে যাই। আমি আগেই রিয়ানকে বলে দিয়েছি যে আপাতত আমাদের বিয়ের কথা কাউকে না জানাতে। এখন যদি সবাই এই নিয়ে কিছু জানে তাহলে হয়তো সবাই বিষয়টা অন্যভাবে নেবে। রিয়ানও বিষয়টা বুঝতে পেরে রাজি হয়ে যায় আর বলে ঢাকায় গিয়ে একবার এসে ধুমধামসে আমাদের বিয়ের ব্যবস্থা করবে। আমি আর কিছুই বলি না, শুধু স্মিত হাসি। সন্ধ্যা গড়িয়ে রাত হয়ে এসেছে।
সাথেই আকাশে তারারা এসে ভিড় জমিয়েছে। দূর পাহাড় হতে শেয়ালের হাঁক শোনা যাচ্ছে। ঝিঝি পোকারাও তাল মিলাচ্ছে। মাঝে মধ্যে দামকা হাওয়া বয়ে চলছে। আর সেই সাথে ঘাসেরাও মনের সুখে দুল খাচ্ছে। আমি উঁচু টিলাটার উপর বসে আছি। সাথে রিয়ানও আছে। আমি রিয়ানের কাঁধে মাথা রেখে আকাশ দেখতে ব্যস্ত। রিয়ান এক হাত দিয়ে আলতোভাবে আমায় জড়িয়ে ধরে আছে। আমার ভিতরে যেন প্রশান্তি ঢেউ বয়ে চলেছে। কখনো ভাবিনি যে নিজের ভালোবাসার মানুষকে আপন করে পাব। আজ সত্যি শাহরুখ খানের সেই মোস্ট ফেমাস ডাক্তার উলোকটা মনে পড়ছে। আগার কিসি চিজ কো তুম দিলো সে চাহো তো পুরি কায়নাত উসকো তুমসে মিলানে কি সাজিশ মে লাগ জাতি হ্যায়। আজ সত্যি মনে হচ্ছে যেন কথাটা 100% সত্যি। আমি এই ভেবে মুচকি হাসতে থাকি। রিয়ান তা খেয়াল করে ভ্রু কুচকিয়ে আমার দিকে তাকায়, তারপর বলে, কি এইভাবে মুচকি মুচকি হাসছ কেন? মাথা উঠিয়ে তার দিকে তাকিয়ে মুচকি হেসে, এমনই হুহ খারুস বিড়বিড় করে। আচ্ছা, আমার না একটা কথা জিজ্ঞেস করার ছিল। করো। জিজ্ঞেস করতে হয়নি আমার নাক টেনে দিয়ে। আপনি আমায় আগে কেন বলেননি আপনি আমায় ভালোবাসেন? তার উপর যখন ভালোইবাসতেন তাহলে আমার সাথে ওমন খারুস মার্কা বিহেভিয়র কেন করতেন? উত্তর দিন। বলতে চেয়েছিলাম কিন্তু কেন জানি বলে উঠতে পারিনি। ভেবেছিলাম ঢাকায় দিয়ে না হয় একবারেই বলবো, কিন্তু তার আগেই এইসব হয়ে যায়। আর তার উপর তুমি সেই দিন ডাক্তার ভোর্স কথা বলাতে আমার মাথায় রাগ উঠে যায়। তাই সেই দিনই একবারে মনের কথাটা বলে দেয়। আর রইল ওমন ব্যবহার কেন করতাম? তোমাকে আমার আবিরের সাথে সহ্য হতো না, তাই যখনই তোমাদের একসাথে দেখতাম মাথা গরম হয়ে যেত, আর যার জন্য তোমার সাথে ওমন বিহেভ করতাম। আবার অনেক সময় তুমি বেশি বুঝো বলে রাগ লাগতো, তাই এমন বিহেভ করতাম। হিংসুটে। এতদিন তো শুধু খারুস ছিলাম, এখন হিংসুটেও। আপনি খারুসওয়ালা হিংসুটে। এই বলে আমি এক দৌড় দেই। তবে রিয়ানও আমার পিছে পিছে চলে আসে। এইভাবে খুনসুটির মধ্যে আমাদের দিন পার হয়ে যায়। আর ঢাকা যাওয়ার সময়ে রাঙামাটির এই অমূল্য কিছু উপহার আর স্মৃতি নিয়ে চলে আসি ঢাকাতে। যে এক পরিচয় নিয়ে ঢাকা থেকে বেরিয়েছিলাম, আজ ঠিক অন্য পরিচয় নিয়ে ফিরছি। যেই শহরে আগের আমার আপন বলতে কেউ ছিল, সেখানে এখন আমার সবচেয়ে আপন বলতে কেউ আছে। রিয়ান আছে। এইসব ভেবেই এক প্রশান্তি ছেয়ে যায় আমার মনে। পুরো রাস্তায় রিয়ানের সাথে দুষ্টুমি করতে করতেই চলে আসি ঢাকাতে। শুরু হয় নতুন জীবনের নতুন অধ্যায়। অন্ধকার আচ্ছন্ন এক রুমে প্রায় 3 দিন যাবৎ আবির বন্দী হয়ে আছে। চেয়ারের সাথে তার হাত পা আটকানো, চোখ দুটো কালো কাপড় দিয়ে বাঁধা, এমনকি খাবার পানি সব বন্ধ তার। গতকাল খুব কাতরিয়েছিল বলে কেউ এসে তাকে পানি খাইয়ে দিয়ে যায়। আবির তখন ঝিমুচ্ছে ছিল, ঠিক তখনই দরজা খোলার আওয়াজ হয়। তারপর এক বালতি পানি ওর উপর ঢালা হয়। আবির ধরফরিয়ে ওঠে। কেউ একজন এসে ওর চোখের কাপড়টা খুলে দেয়। 3 দিন চোখে আলো পোড়ায় আবির চোখ খিচে বন্ধ করে ফেলে। চোখে তার আলো সইছে না। ডাক্তার কষ্ট হচ্ছে তাকাতে। প্রায় অনেকক্ষণ পর সে নিভু নিভুভাবে চোখ খোলার চেষ্টা করে। সে আবছা আবছা চোখে দেখে কেউ ওর সামনে পায়ের উপর পা তুলে বসে আছে। হাতের ধারালো একটা ছুরির ধার মাপছে সে। বারবার চোখ বুজছে আর খুলছে, কিন্তু কিছুতেই সামনে থাকা ব্যক্তিটি চেহারা স্পষ্ট দেখতে পারছে না। বহুত কষ্টে চোখ বড় বড় করে তাকানো চেষ্টা করব, আর সামনে যাকে দেখে সে একদম অপ্রস্তুত হয়ে যায়।
সে অবাক হয়ে বলে, রিয়ান তুই? রিয়ান পায়ের উপর পা তুলে বসে আছে। হাতে থাকা ধারালো ছুরিটি ধার মাপছে সে। মুখে এক পৈশাচিক হাসি। আবির এই প্রথম রিয়ানের এমন রূপ দেখছে। ওর হাত পা পুরো ঠান্ডাক্তার হয়ে এসেছে। চোখে মুখে ভয় বিরাজমান। তাও আবির কিছুটা সাহস সঞ্চয় করে বলে, তাহলে তুই এই সেজে আমাকে এই কয়েকদিন ধরে বন্দী করে রেখেছিস? হু, গম্ভীর গলায়। কিন্তু কেন? কেন আমায় এইভাবে বন্দী করে রেখেছিস? কি চাস তুই? তোর শাস্তি? কিসের শাস্তি? অবাক হয়ে। আমার জানের দিকে নজর দেওয়ার শাস্তি। আমার ভালোবাসার দিকে হাত বাড়ানোর শাস্তি। আমার রিউ পাখিকে আমার থেকে দূর করার শাস্তি। চেঁচিয়ে, রিয়ানা তোর না বুঝলি ও শুধু আমার। এই কথা শোনার সাথে সাথে রিয়ান যেন একবারে হিংস্রে হয়ে ওঠে। রিয়ান উঠে গিয়ে সেই ছুরিটা আবিরের গলায় হালকা চেপে ধরে। আবির এইবার ভয় পুরো জমে যায়। রিয়ান ছুরিটা আরেকটু চেপে ধরে বলে, রিয়ানার নামও যেন তোর মুখে আর না শুনি। তা না হলে তোর অবস্থা যে কিরকম হতে পারে তা তুই কল্পনায়ও ভাবতে পারবি না। কি করছিস? ছাড়। রিয়ান এইবার হু হু করে হাসতে শুরু করে। তারপর আরেকটু চাপ দিয়ে ধরে। সাথে সাথে রক্ত বেরিয়ে আসে। হালকা কেটে গেছে। এতটুকুতেই ভয় পেয়ে গেলি? তাহলে পরবর্তীতে তোর সাথে যা হবে তা তুই সহ্য করবি কিভাবে? এই বলে ছুরিটা সরিয়ে নিয়ে আসে। আবির এইবার কাশতে শুরু করে। রিয়ান আবিরের চারদিকে ঘুরতে থাকে আর বলতে থাকে, জানিস প্রথম যেদিন তোকে আমি আমার রিউ পাখির সামনে দেখেছিলাম না সেই দিনেই তোকে খুন করতে ইচ্ছা করেছিল। কিন্তু করতে পারিনি শুধুমাত্র তুই আমার ভাই বলে। আর সেটাই আমার ভুল ছিল। তুই দিন দিন তোর সীমা পেরিয়ে যাচ্ছিলি। তোর সাহসও কিভাবে হয় আমার রিউ পাখির চোখ তুলে তাকানোর, ওর দিকে হাত বাড়ানোর? চেঁচিয়ে, আমি রিউকে ভালোবাসি। রিউ নামটা আবিরের মুখে শোনার সাথে সাথে রিয়ান আরও হিংস্র হয়ে ওঠে। রিয়ান গিয়ে আবিরের দুই গাল চেপে ধরে আর বলে, যেদিন তুই প্রথম আমার রিউ পাখিকে আমি বাদে রিউ বলে ডাক্তার কেছিলি সেই দিনই তোর জবান আমি কেটে ফেলতে চেয়েছিলাম। তোকে জিন্দা কবর দিতে চেয়েছিলাম। কিন্তু কিছু করেনি। কেন জানিস? সঠিক সময়ের অপেক্ষায়। রিউ পাখির মনে আমার জন্য অনুভূতি জাগ্রত করতে, ওকে নিজের প্রতি ফুটবল করতে এত সবুর ধরে বসেছিলাম। একদিকে জানিস ভালোই হয়েছে যে তুই রিউ পাখির পাশে ছিলি। তুই না থাকলে হয়তো আমার রিউ পাখি বুঝতই না আমার মূল্য। আবিরকে ছেড়ে দিয়ে। আর আবিরের চারদিকে ঘুরতে থাকে। কিভাবে? অবাক হয়ে। ভেরি সিম্পল। তুই ওর পাশে ছিলি বলে ও ভালোবাসা আর বন্ধুত্বের অনুভূতিগুলোর মধ্যে পার্থক্য করতে পেরেছে। ও তো তোকে সর্বদা শুধু একটা ভালো বন্ধু মনে করে এসেছে, যার জন্য তোর প্রতি ওর কোনো অনুভূতি ছিল না। আমার প্রতি ওর অনুভূতিগুলো একটু ভিন্ন ছিল বলেই ও সহজে বুঝে উঠতে পেরেছে, যার জন্য ও আজ আমার। থ্যাঙ্কস টু ইউ। তাই তোর শাস্তিটা একটু কমই হবে। এই বলে আবিরের ডাক্তার হাতে ধারালো ছুরিটি চালিয়ে দেয়। আর সাথে সাথে ফিনিক করে রক্ত বেরিয়ে আসে। আবির চোখ বন্ধ করে তা সহ্য করে নেয়। ভেবেছিলাম শাস্তি কম দিব, কিন্তু না, তুই তার যোগ্য না। তোর সাহস কিভাবে হয় আমার জানকে কষ্ট দেওয়ার, তাকে পানি ফেলার? বল। যেখানে আমার প্রিয় গাড়িটাই আমার শাস্তি হতে রক্ষা পায়নি সেখানে তুই তো জীবন্ত মানুষ।
মনে আছে চাচ্চু আমায় একবার একটা গাড়ি গিফট করেছিল, আর ওইটা আমার ফেভারিট কার ছিল। সেটা জানিস আমার রিউ পাখিকে কষ্ট দিয়েছিল, ওর উপর কাদা ছুঁড়ে। সেই ঘটনা অনাকাঙ্ক্ষিত হলেও আমার রিউ পাখি কষ্ট পেয়েছিল, তাই তো ওই গাড়ির আমি এমন অবস্থা করেছি যা অকল্পনীয়। কিন্তু জানিস কি, এই সোসাইটির সবাই জানতো ওই আমার ফেভারিট কার, তাই হুট করে ওইটা সরিয়ে ফেলতে পারতাম না বলে কিছুটা মেলো ডাক্তার রামা করা লাগে। ইনোসেন্ট ফেস করে। জানি এখনো কিছু কিছু পাঠকগণ আছে যারা এইটা বিশ্বাস করবেন না যে এইটা রিয়ানেরই কারসাজি। তাই তাদের বলছি, মনে করেন তো গাড়ি নষ্টের পর সাইকোটা কি বলেছিল? মনে নেই তাই তো? থাক, আমি এই বলছি সাইকো বলেছিল এই গাড়ির এই অবস্থা হওয়ার কথাই ছিল। যে গাড়ি আমার রিউ পাখির উপর কাদা ছুঁড়েছে সে গাড়িকে কি আমি এত সহজে ছেড়ে দিতে পারি? উহু, একদম না। গাড়ি চালককে, মানে তাকেই আমার রিউ পাখি শাস্তি দিল, ও গাড়িকে দেয়নি। গাড়ি চালক মানে রিয়ান নিজেই তার শাস্তি পেলেও গাড়িটা পায়নি। তাই আমাকেই গাড়িটার অবস্থা এমন করতে হলো। আমি ক্লু দিয়েই রেখেছিলাম, বাট কেউ ধরতে না পারলে আমার মতো নিরীহ মাসুম বাচ্চা মানুষকে কেন দোষারোপ করেন? হা, লজ্জা করে না আপনাদের আমার মতো একটা কিউট ইনোসেন্ট মাসুম সুইট বাচ্চা লেখিকাকে এত অপবাদ দিতে? আল্লাহ এই অন্যায় সইত না বইলা দিল। ইউ আর সিক ম্যান। তুই পাগল হয়ে গিয়েছিস। হ্যাঁ, আমি পাগল, আমার রিউ পাখির জন্য আমি পাগল। আর আমার এই পাগলামির মাঝে যে আসবে সে মৃত্যু ব্যতীত আর কিছু পাবে না, বুঝলি? এই বলে রিয়ান আবিরের একটা আঙুল কেটে ফেলে। আবির চিৎকার দিয়ে উঠে। জানিস রকি, ছেলেটার অবস্থাও আমি ঠিক এমনই করেছিলাম, কিন্তু ওকে তো জানে মেরেছিলাম, তোকে তোর জানে মারব না। তিলে তিলে কষ্ট দিব, তারপর ওই কষ্টটাকেই আজীবনের জন্য তোর বুকের উপর লিখে দিব। এই বলে রিয়ান অহর্ত আবিরের হাতে ছুরি চালিয়েই যাচ্ছে। পরক্ষণেই আবিরের হাত পুরোপুরিভাবে ক্ষত বিক্ষত হয়ে যায়। তা দেখে রিয়ান তৃপ্তির হাসি হাসে। আবির আর সহ্য করতে পারছে না, মরে যাচ্ছে জ্বালায়। ঠিক তখনই রিয়ান আবিরের হাতে একগাদা মরিচের গুডাক্তার লাগিয়ে দেয়। এইবার তো আবির আর থাকতে পারছে না, চিৎকার করতেছে। ওর মনে হচ্ছে ওর হাতটা যেন গলে পচে পড়ে যাচ্ছে। পারছে হাতটাকে কেটে ফেলতে। তুই ওই হাত দিয়েই আমার রিউ পাখিকে ছুঁয়েছিলি, তাই না? ওকে পানিতে ধাক্কাও এই হাত দিয়ে দিয়েছিলি, তাই না? দেখা এর পরিণাম কি হলো। রিয়ানা যখন বলে যে ওকে কেউ ধাক্কা দিয়েছিল, তখনই রিয়ানের সন্দেহ হয় আর খোঁজ লাগায়। তখন ও জানতে পারে এর পিছে আবিরের হাত। ছোট থেকে তোর সব অন্যায়, তোর ওই ব্যবহার মেনে নিলেও আমার ভালোবাসার প্রতি নজর দেওয়া আমি কোনো মতেই মানব না। সি ইজ মাই লাইফ। এত বছর ধরে ওকে নিজের করার স্বপ্ন বুনে আসছি, আর তুই কিনা মাঝে এসে ওকে নিয়ে যাওয়ার পরিকল্পনা করছিস। এইটা কিভাবে মেনে নেই আমি, বল? এই বলে রিয়ান আবিরের বাম হাতে ছুরিটি বসিয়ে দেয়। এতটুকু সহ্য হচ্ছে না? তাহলে দেখ আমি কিভাবে আমার ভালোবাসার নাম রোজ জীবিত করে রাখি। এই বলে নিজের শার্টের হাত ফোল্ডাক্তার করে কনুই পর্যন্ত উঠিয়ে নেয়। তারপর হাতের উপর থেকে ফেক স্কিন উঠিয়ে ফেলে। আর সাথে সাথে ভেসে উঠে রিয়ানার নাম। আবিরের হাতের উপর থেকে ছুরিটা উঠিয়ে নিজের হাতে সেই একই জায়গায় আবার রিয়ানার নাম লেখা শুরু করে। কিন্তু রিয়ানের চোখ মুখে বিন্দু মাত্র শব্দ ও নেই, বরং আছে এক তৃপ্তিময় হাসি। আবির এইবার আরেক দফা অবাক হয়ে তাকিয়ে থাকে রিয়ানের দিকে। ওর পাগলামো যে সকল সীমা পেরিয়ে গেছে তা আবির ঠিকই বুঝতে পারছে।
রিয়ান ওর হাতে রিয়ানার নাম লিখা শেষে ছুরিটা পাশে রেখে অন্য হাত দিয়ে নামটা সে ছুঁয়ে দিতে থাকে আর বলে, তেরা ইসকি মেরা জানুন হ্যায়, মেরে জিনে কি ওয়াজা হ্যায়, मेरी आशिकी अब सिर्फ तुमसे है, जो हर हाथ गुजारने के लिए तैयार है। তখন আবির বলে, একটা কথা তুই ভুলে গেছিস রিয়ান, ইস্ক যাব হাত সে গুজার जाता है तब वो जहर बन जाती है, और जहर जिंदगी नहीं मौत देती है। ঠিক বলেছিস, কিন্তু সম্পূর্ণভাবে না। मेरा इश्क जहर जरूर है पर सिर्फ दूसरों के लिए, मेरे इश्क सिर्फ दूसरों की जान लेता है, खुदा की प्यार की नहीं। তোর এই ভালোবাসা নামক পাগলামো একদিন রিয়ানার না ক্ষতি করে বসে, তুই ওর জন্য হিরো না ভিলেন। এই শুনে রিয়ান হু হু করে হাসতে শুরু করে। তারপর বলে, এই কাহিনীর হিরো আমি, ভিলেনও আমি, ভালোবাসার কারণও আমি, ঘৃণার কারণও আমি, বিষও আমি, অমৃত আমি, রিয়ানার সবকিছুতে শুধু আমি আর আমি। এই আমিতে ওকে আসক্তি হয়ে মিশে থাকতে হবে। জানি সেই 5 বছর ওকে সবসময় দূর থেকেই ভালোবেসে এসেছি, ওর অগোচরে ছায়ার মতো ওর পাশেই থেকেছি শুধুমাত্র এই দিনটার অপেক্ষায় যখন সে আমায় নিজ থেকে ভালোবাসবে। ওর মনেও আমার জন্য অনুভূতিগুলো লুকোচুরি খেলবে। এর জন্য রোজ ওর জন্য ফুল পাঠাতাম, কবিতায় নিজের মনের ভাব প্রকাশ করতাম ওকে নিজের অনুভূতি বোঝানোর জন্য। রাতের গভীরে ওকে একটু ছুঁয়ে দেখতাম, আবার দিনের আলোয় মিলিয়ে যেতাম। জানিস, যখন বুঝতে পারি রিয়ানা আমায় ভালোবাসে তখন কেন জানি ভয় জন্মে গিয়েছিল যে ও আমায় ছেড়ে চলে যাবে। তাই তো গ্রামবাসীর সর্দারকে দিয়ে আমি আমার আর রিউ পাখির বিয়ের ব্যবস্থা করি, আর এমনভাবে সব সাজাই যে সবকিছু যেন একটা ঘটনা স্বরূপ আকার নেয়। কিন্তু আমার ভয় ছিল যে তুই এর মধ্যে বাধা হয়ে দাঁড়াবি, তাই তো যেই দিন আমরা ওই গ্রামের উদ্দেশ্যে রওনা দেই সেই দিনই তোকে আমি এইখানে বন্দী করে রেখে দেই। বাঁকা হেসে, ততই মোমানে ততর আর ররিয়ানার ববিয়ে হহয় গগেছে কাপা কাপা গলায়, ইয়েস মাই ব্রাদার, সি হেস বিকাম মিসেস রিয়ানা সাদাত খান। ও চিরতরের জন্য আমার হয়ে গিয়েছে, আর এখন পালা তোর শাস্তির। তুই যেহেতু আমার প্রিয় জিনিসকে আমার থেকে কেড়ে নিতে চেয়েছিস সেহেতু আমিও তোর প্রিয় জিনিস কেড়ে নিব। এই বলে রিয়ান ছুরিটা উঠিয়ে আবিরের গলা আর বুকের ঠিক মাঝ বরাবর এক জায়গায় কাট দেয়। সাথে সাথে আবির ছটফট করে ওঠে। না, রিয়ান ওকে জানে মারেনি, বরং ওর কণ্ঠ লালির শিরাটা কেটে দিয়েছে, যার জন্য সে চিরদিনের জন্য গলার স্বর হারিয়ে ফেলেছে। রিয়ান এইবার আবিরের চোখের সামনে ছুরিটা ধরে। আবির এইবার পারছেও না চিৎকার করতে, সে শুধু ভয় কাঁপছে। কিন্তু তাকে অবাক করে সরে আসে রিয়ান। তারপর কাকে যেন ফোন করে আর কি জানি বলে। তারপর আবিরের কাছে এসে ওর ঘাড়ে একটা ইঞ্জেকশন পুশ করে। কিছুক্ষণের মধ্যেই আবির অজ্ঞান হয়ে যায়। রিয়ান আবিরের সামনে এসে ওকে একটা ঔষধ খাইয়ে দেয়। তারপর ওর মুখের দিকে চেয়ে থাকে। তারপর বলে, তোকে মারা আমার পক্ষে সম্ভব না। যত যাই হোক ভাই তো হোক না চাচাতো, তোকে ছোট থেকে আগলে রাখতে চেয়েছিলাম কিন্তু তুই প্রতিবারই আমায় দূরে সরিয়ে দিয়েছিস, সব সময় ঘৃণায় করে এসেছিস। তাই আমি তোকে আজ চিরদিনের জন্য আমাকে ঘৃণার কারণ দিয়ে দিল ম। তুই শেষে আমার সাথে যা করেছিস তা আমি অনেক আগেই মাফ করে দিয়েছি, কিন্তু আমার জানের দিকে তাকানোর হালকা শাস্তি তোকে দেওয়া জরুরি ছিল। আমি এত মহান নই যে নিজের ভালোবাসা বিসর্জন দিয়ে দিব। অনেক বেশি ভালোবাসি রিউ পাখিকে আমি, তাই তোকে এইটা বুঝাতে এত কিছু।
আমি জানি আমি রিউর প্রতি অনেক পসেসিভ, আর আমার পসেসিভনেস তোর জার্নিতে দ্বিমত প্রকাশ করবে না। চিন্তা করিস না, তোর কণ্ঠ একবারের জন্য নিয়ে নেইনি। পরবর্তীতে ঠিকভাবে ট্রিটমেন্ট নিলে আবার ফিরে আসবে, কিন্তু তা তুই জানবি না। এই বলে এক দীর্ঘ শ্বাস নেয় সে। কিছুক্ষণের মধ্যেই কিছু লোক এসে আবিরকে নিয়ে যায়, আর রিয়ানও বেরিয়ে যায় সেখান থেকে। রাত 10:39। আমি খাটের উপর বসে রিয়ানের কথা ভেবে চলেছি। আমার যে এখনো বিশ্বাস হচ্ছে না যে রিয়ান আমার স্বামী। রিয়ান যে আমাকে এত ভালোবাসে তা আমার ধারণার বাইরে ছিল। রাঙামাটি থেকে আমরা এসেছি আজ প্রায় 4 দিন হতে চলল। যেহেতু আমরা সকলেই এতদিন হাড় ভাঙা খাটুনি করে এসেছি, তাই আমাদের 1 সপ্তাহ ছুটি দেওয়া হয়েছে, যার জন্য রিয়ানের সাথে আমার দেখা সাক্ষাৎ কিছুই হয়নি। কিন্তু নতুন প্রেমিক প্রেমিকার মতো ঘন্টার পর ঘন্টা কথা ঠিকই হয়েছে। আমার প্রতি রিয়ানের পাগলামো যেন দিন দিন বেড়েই চলেছে, সাথে অদ্ভুত অদ্ভুত আবদারও। তার মধ্যে একটি আবদার হলো রাতে ঘুমানোর আগে ইমোতে ভিডাক্তার ও চ্যাট অন করে তারপর ঘুমাতে হবে। সে নাকি সারারাত জেগে আমার ঘুমন্ত চেহারা দেখবে। আরও এমন কি সব আবদার করে। আর যদি একবার মানা করি রেগে মেগে মিসাইল। এইসব ভেবেই আনমনে হাসছিলাম, তখনই রিয়ানের ফোন আসে। আমি ফোন হাতে নিয়ে আরেক দফা হাসি, তারপর ফোন কানের সামনে নিতেই রিয়ান বলে ওঠে, বললেই তো হয় আমায় মিস করছো, শুধু এত মনে করার কি মানে আছে? এইভাবে আমার কথা ভেবে মুচকি মুচকি করে হাসা কি ঠিক বলো? আপনি কিভাবে জানলেন আমি এখন আপনার কথা ভেবে হাসছিলাম? অবাক হয়ে। তার মানে সত্যি ভাবছিলে? মানে না, আমি আপনার কথা ভাবছিলাম না, আমি অন্য কাউরো কথা ভাবছিলাম। কি বললে? কার কথা ভাবছিলে বলো? কার এত বড় সাহস যে কিনা আমি বাদে আমার রিউ পাখির ভাবনায় আসে? রাগে ফুঁসতে ফুঁসতে। কথায় কথায় এত রাগেন কেন? আবার আমাকে বকাও দেন। এমনেই কি বলি খারুস? আপনার কথাই ভাবছিলাম আমি। আপনি বাদে ওর কার কথা ভাবব? তো রাগ উঠালে কেন প্রথমে? কচু উঠাইছি। হুহ, তোমার কচু উঠানো উঠাচ্ছি আমি। তার আগে দরজা খুলো। মানে দরজা খুলো মানে দরজা খুলো। তোমার বাসার বাইরে দাঁড়িয়ে আছি। আব তেরা কেয়া হোগা রিয়ানা। এই গাব্বার থুককু খারুস মিয়া, তো তোর এইবার 36টা বাজাইব। মনে মনে। কি হলো? দরজা খুলো। আমি সাথে সাথে ফোন রেখে গেট খুলতে যাই। গিয়ে দেখি রিয়ান রেগে মিসাইল হয়ে দাঁড়িয়ে আছি। তা দেখে আমি একটা কেবলা মার্কা হাসি দিয়ে বলি, আপনি এইখানে এত রাতে কি করছেন? পেঁয়াজ বেচতে এসেছি। পেঁয়াজ কিনবে? তোমার বাসায় এসেছি মানে তোমার সাথে দেখা করতে এসেছি। স্টুপি ডাক্তার। দাঁতে দাঁত চেপে। হ্যাঁ তাই তো। আমি কত বোকা তাই না? হে হে। জোরপূর্বক হাসার চেষ্টা করে। এখন বাইরে দাঁড়িয়ে থাকব নাকি? না না, ভিতরে আসুন বলে সরে দাঁড়ালাম। রিয়ান ভিতরে এসে সোফায় বসে। আমি তার জন্য পানি নিয়ে আসি। তার দিকে পানি এগিয়ে দেই। রিয়ান পানি হাতে নিয়ে বলে, তখন কি জানি বলছিলে? কবে, কখন, কোনো সময়, কোথায়? আমি তো কিছুই বলিনি। আমি কি কিছু বলতে পারি? তাই না? হাতে থাকা গ্লাসটা টেবিলের উপর রেখে আমার সামনে আসতে আসতে, মনে পড়েছে। মনে পড়েছে। গুডাক্তার, তাহলে বল কি বলছিলে?
বলছিলাম যে আপনি কত ভালো। একদম কি কিউট। আপনি কত দয়ালু, মাসুম। রাগই করতে পারেন না। রাগ কাকে বলে জানেনই না। আপনি একদম কচুথুরি কোলবালিশের মতো ভালো। চকলেটের চেয়েও মিষ্টি আপনার কথা। আপনি তো মিথিলা আন্টির কত ভালো জামাই। লাস্টের কথাটা বলেই আমি মুখে হাত দিয়ে চেপে ধরি। কি বলে ফেললাম আমি? এই জন্যই বলে কাউরে এত তেল দিতে নেই। তা না হলে ওই তেলে পড়ে নিজেরই পিছলে পড়তে হয়। এইদিকে রিয়ানের তো মাথা ঘুরছে। রিয়ানা যে এমনও কথা বলতে পারে তা ওর জানা ছিল না। ও তো মাথায় হাত দিয়ে বসে পড়ে। তারপর গ্লাসে থাকা পানিটা খেয়ে লম্বা একটা শ্বাস নেয়। রিয়ানার দিকে তাকিয়ে বলে, তুমি এমন পাম দেওয়া কথা থেকে শিখেছ? পেট্রোল পাম্প বলে আবার মুখে হাত। ইউ আর জাস্ট ইম্পসিবল। হুহ। আচ্ছা শুনো, যেটা বলতে এইখানে আসা। কান খোলা আছে, বলতে থাকুন। পরে রিয়ান যা বলল তা শোনার সাথে সাথে আমি 820 ভোল্টেজের ঝাটকা খেলাম। নিজের কানকে বিশ্বাস করাতে পারছিলাম যে এইটা কি আদৌ সত্যি কিনা। আমি শুধু ডাক্তার যাব করে রিয়ানের দিকে তাকিয়ে থাকি। চলবে।